প্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আজকের মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আ আমাদের আজকের আলাপের বিষয় মূলত যে ভূ-রাজনীতির খেলায় বাংলাদেশের মুক্তি কোন পথে? আর আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে ঢাকা শহর জুড়ে টান টান উত্তেজনা। রাজধানীর সবখানে কড়া নিরাপত্তা, রাস্তায় রাস্তায় চেকপয়েন্ট, আবাসিক হোটেল সহ বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি। সবশেষ 13ই নভেম্বর সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তার জন্য সেনাবাহিনী চেয়েছে আদালত। আবার বছর খানেক আগেই আওয়ামী লীগ চ্যাপ্টার ক্লোজড ঘোষণা দেওয়া সরকারের মিত্ররা আওয়ামী লীগ ঠেকানোর মহড়া দিচ্ছেন রাস্তায় রাস্তায়। সরকারের পক্ষ থেকে নগরবাসীকে দেয়া হচ্ছে আশ্বাস, তবে বিভিন্ন পদক্ষেপে দেখা যাচ্ছে দিশেহারার চিত্র। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাজার হাজার সদস্য মোতায়েনের মাধ্যমে নেওয়া হয়েছে যুদ্ধ প্রস্তুতি, তবে এর মধ্যেও নগরে দেখা যাচ্ছে অস্থিরতা। লকডাউনের একদিন আগেই ঢাকার রাস্তা ছিল অনেকটাই ফাঁকা। আওয়ামী লীগের কর্মসূচির দিনে অনলাইনে ক্লাসের সিদ্ধান্ত নিয়েছে শহরের বহু স্কুল কলেজ। বেসরকারি বিভিন্ন ইউনিভার্সিটিও একই সিদ্ধান্ত নিলেও সরকারের চাপে সরে এসেছে কয়েকটি। অনেকে নিচ্ছেন কৌশলগত অবস্থান। প্রতিষ্ঠান খোলা রাখলেও বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়ের বাস। রাজধানীর অনেক কর্পোরেট প্রতিষ্ঠানও ওয়ার্ক ফ্রম হোমের সিদ্ধান্ত নিয়েছে। লকডাউন ঠেকাতে সরকারের ব্যাপক চেষ্টার মধ্যেও নগরে দেখা যাচ্ছে কর্মসূচির প্রভাব। বৃহস্পতিবার বাস্তবে লকডাউন কর্মসূচি কতটা সফল হলো বা হলো না সে প্রশ্নকে ছাপিয়ে ইতিমধ্যে সাবেক শাসক দল সরকারিভাবে নিষিদ্ধ হলেও নিজেদের অস্তিত্ব প্রমাণ করে দিতে পেরেছে, এমনটা মনে করছেন অনেকেই। প্রশাসন এতটাই চিন্তায় পড়েছে যে তারা মানুষকে আস্থা ভরসা যোগাতে পাল্টা প্রচারে নেমেছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের একটি মামলার রায়ের তারিখ ঘোষণা হতে পারে 13ই নভেম্বর। এই ঘোষণার দিনটিকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো 4 দিনের কর্মসূচি দিয়েছে। সবশেষ দিন মানে 13ই নভেম্বর দলটি ঢাকা লকডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে। অনলাইনে প্রায় 2 সপ্তাহ ধরে কর্মসূচির পক্ষে তারা ব্যাপক প্রচার চালাচ্ছে। কয়েকদিন ধরে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় বেড়েছে ঝটিকা মিছিল। এরই মধ্যে রাজধানীর বেশ কয়েকটি স্পটে গত কয়েকদিনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আগুন দেওয়া হয় কয়েকটি বাসে। ময়মনসিংহে বাসে আগুনে প্রাণ হারান একজন। এসব ঘটনার জন্য সরকার এবং তাদের মিত্ররা আওয়ামী লীগকে দায়ী করেছে। তবে আওয়ামী লীগের দাবি সরকার ঘনিষ্ঠরাই করছে এসব নাশকতা। এমন পরিস্থিতিতে জনমনের সংখ্যা বাড়ছে, আর আওয়ামী লীগ ঠেকাতে নজিরবিহীন নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। কয়েকদিন ধরে রাজধানীতে ব্যাপক তল্লাশি চালাচ্ছে পুলিশ। অন্তর্বর্তী সরকারের সমর্থকেরা মাত্র 15 মাস আগে নাগরিকের মোবাইল ফোন চেকের বিরুদ্ধে সোচ্চার থাকলেও এখন সবাই নীরব। সংবাদ মাধ্যমের উপস্থিতিতে অবলীলায় বিভিন্ন স্পটে মোবাইল ঘেটে দেখছে পুলিশ। এ কাজে অংশ নিচ্ছে সরকার সমর্থকরাও। লকডাউন সফল করতে আওয়ামী লীগের ব্যাপক প্রচার, সরকার উৎকণ্ঠা এবং রাস্তায় যুদ্ধ প্রস্তুতিতে সারা দেশে এখন একটাই প্রশ্ন, কি হতে যাচ্ছে 13ই নভেম্বর? গত 12ই মে থেকে সরকারের নির্বাহী আদেশে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ আছে। তা সত্ত্বেও দলটির নেতাকর্মীরা গত কয়েক মাসে ঝটিকা মিছিল করে আসছে। এর সাথে পাল্লা দিয়ে বেড়েছে সরকারের গ্রেপ্তার কার্যক্রম। আবার গত বছরের 5ই আগস্টের পর থেকে দলটির প্রথম ও দ্বিতীয় সারির বেশিরভাগ নেতাই হয় বিদেশে, না হয় ঘর ছাড়া। এমন পরিস্থিতিতে ঢাকা লকডাউন বা অচল করে দেওয়ার মতো কর্মসূচির যথার্থতা নিয়ে অনেকের মনে সন্দেহ ছিল, কিন্তু গত 10ই নভেম্বর থেকে ধীরে ধীরে আওয়ামী লীগের কর্মসূচির প্রভাব এরই মধ্যে স্পষ্ট হয়ে উঠেছে রাজধানীতে। এমনকি আওয়ামী লীগ বিরোধী ও সরকার সমর্থক বলে পরিচিত রাজনৈতিক দলের অনেক নেতাই এমনটা মনে করছেন। 12ই নভেম্বর রাস্তাঘাটে যানবাহন উল্লেখযোগ্য সংখ্যায় কমে গেছে। সন্ধ্যার পর চিত্র আরো বদলে যায়। এরই মধ্যে ধোলাইপাড় এলাকায় একটি বাসে আগুন দেওয়ার খবর পাওয়া যায়। এর আগের রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশ পথে ককটেল বিস্ফোরণে আহত হন আনসারের এক সদস্য। অথচ একদিন আগে সরকার দেশের সবগুলো বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছিল। গত কয়েকদিনে বেশ কয়েকটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ঘন ঘন ককটেল বিস্ফোরণ হচ্ছে। ঢাকার পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানিয়েছেন, গত 11 দিনে 15টি জায়গায় 17টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর গত 2 দিনে 9টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। গাজীপুরে গ্রামীণ টেলিকম ট্রাস্টের নিসর্গ রিসোর্ট থেকে সকালে উদ্ধার করা হয় 2টি পেট্রোল বোমা।
দর্শক, গ্রামীণ টেলিকম ট্রাস্টের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা ট্রাস্টি হলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছে। মৌলভীবাজারে রেল লাইনে 12 নভেম্বর স্লিপার ফেলে ট্রেন দুর্ঘটনার চেষ্টা হয়েছে। বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ঢাকাগামী কালানী এক্সপ্রেস। ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় কয়েকদিন ধরে ঘটছে এ ধরনের ঘটনা। এসব ঘটনার দায় আওয়ামী লীগকে দিচ্ছেন সরকার সমর্থকেরা। অন্যদিকে আওয়ামী লীগের দাবি সরকার অনুসারীরাই পরিকল্পিত নাশকতা করছে। শুরুতে সরকার, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যে এই কর্মসূচিকে গুরুত্ব দিতে দেখা যায়নি। তবে গত 10 নভেম্বর থেকে বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলায় আওয়ামী লীগ যেভাবে মিটিং মিছিল সংগঠিতভাবে করেছে, তাতে প্রশাসন নড়ে চড়ে বসেছে। নির্বাচন নিয়ে প্রশিক্ষণ দিতে সেনাবাহিনীর অর্ধেক জওয়ানকে ব্যারাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল দিন 10 আগে। আওয়ামী লীগের কর্মসূচি মোকাবেলায় ব্যারাকে পাঠানো সেনাদেরকে ফের ময়দানে আনা হয়েছে। গত 4-5 দিন ধরে ঢাকা সহ বিভিন্ন জেলায় লাগাতার ধরপাকড় চলছে। সরকার পক্ষ থেকে নিরাপত্তার আশ্বাস দেওয়া হচ্ছে। বারবার আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে আরো জোরদার হয়েছে দমন অভিযান। এসব অভিযানে সাধারণ মানুষও আটক হচ্ছেন বলে অভিযোগ উঠছে। চট্টগ্রামে একজন জুলাই যোদ্ধার ফেসবুক পোস্টের ভিত্তিতে 12 নভেম্বর বিকেলে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসায় তল্লাশি চালায় পুলিশ। আটক করা হয় 7 জনকে। সমকালের প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগের লকডাউন সফল করতে নওফেলের বাসায় ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীরা জড়ো হয়ে প্রস্তুতি নিচ্ছেন এমন দাবি করে ফেসবুকে পোস্ট দেন একজন জুলাই যোদ্ধা। পরে পুলিশ তল্লাশি চালায়। বাসায় নওফেলের পরিবারের কাউকেই পাওয়া যায়নি। তবে নওফেলের ছোট ভাইয়ের মালিকানাধীন একটি ক্যাফের 7 কর্মচারীকে আটক করা হয়। ক্যাফেটি গত বছরের 5 আগস্টের পর বন্ধ হয়ে যায়। এরপর থেকে কর্মচারীরা নওফেলের বাসায় খাবার তৈরি করে ফুডপান্ডার মাধ্যমে বিক্রি করতেন। সরকার এমন কড়াকড়িতে আওয়ামী লীগের কর্মসূচির দিনটির আগেই প্রভাব স্পষ্ট হতে শুরু করেছে। ঢাকার রাস্তাঘাটে 12 নভেম্বর ছিল অনেকটাই ফাঁকা। সন্ধ্যার পর আরো শুনশান হতে শুরু করে বিভিন্ন এলাকা। আবার এমন কিছু ঘটনা ঘটেছে যেসব স্থানে, যে জায়গাগুলোয় সরকার সমর্থকদের পুরোপুরি দখলে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5টি স্থাপনার মূল ফটকে গভীর রাতে ঝুলানো হয় তালা। সেগুলোর উপর লেখা ছিল লকডাউন বিএসএল। দর্শক, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রলীগের অস্তিত্ব নেই। সেখানে 5টি ফটকে কিভাবে তালা ঝুলিয়ে দিল, সেই প্রশ্ন দেখা দিয়েছে অনেকের মনে। ভয় শুধু রাস্তায় নয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও পেয়ে বসেছে। নিরাপত্তাহীনতার শঙ্কায় রাজধানীর বিভিন্ন স্কুল কলেজে 13 নভেম্বর ক্লাস পরীক্ষা স্থগিত করা হয়েছে। এসব প্রতিষ্ঠান চলবে অনলাইন ক্লাসে। কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় একই ধরনের সিদ্ধান্ত নেয়। তবে সরকারের চাপে পিছু হটে অনেকে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের হস্তক্ষেপে সিদ্ধান্ত পরিবর্তনের কথা জানায় কর্তৃপক্ষ। তবে বন্ধ রাখা হবে নিজস্ব পরিবহন ব্যবস্থা। শান্তা মারিয়াম ইউনিভার্সিটি 11 নভেম্বর শিক্ষার্থীদের নোটিশ দিয়ে ক্লাস পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত জানায়। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিও নিয়েছিল একই সিদ্ধান্ত, কিন্তু সরকারের চাপে তারা পিছিয়ে এসেছে। অবশ্য বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টরা বলছেন, নিজস্ব পরিবহন ব্যবস্থা বন্ধ রাখার মাধ্যমে তারা একটি বার্তা দিচ্ছেন। সেটি হলো, নিরাপত্তার দায় দায়িত্ব নিজেদের কাঁধে তারা নেবেন না। রাজধানীর বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান তাদের কর্মীদের জন্য 13 নভেম্বর ওয়ার্ক ফ্রম হোমের ঘোষণা দিয়েছে। বেশ কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মীরাও কাজ করবেন বাসা থেকে। সব মিলিয়ে নানান শঙ্কা। আর সরকার অতি প্রতিক্রিয়ায় ক্ষমতা হারানোর 15 মাসের মাথায় আওয়ামী লীগের ঘোষিত লকডাউন সবার আলোচনার কেন্দ্রে জায়গা করে নিয়েছে। দিন শেষে সরকারের দুশ্চিন্তা আরো বেড়েছে। 13 নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের দিনক্ষণ ঠিক করাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে সেনা সদর দপ্তরে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট। বুধবার সেনা সদরে এই চিঠি দেওয়া হয়। সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম দেশ রূপান্তরকে বলেছেন, ট্রাইব্যুনালে সেনা মোতায়েন চেয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল অফিস থেকে সেনা সদর দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। বিমানবন্দরের পাশাপাশি সকল রেলপথে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কাউকে সন্দেহ হলেই গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। এত নির্দেশনার পরও সরকার একদিকে যেমন জনগণের স্বস্তি আনতে পারছে না, তেমনি নিজেও টেনশন মুক্ত হতে পারছে না। উপায় না দেখে নিজের মিত্র দলগুলোকে মাঠে থাকারও অনুরোধ জানিয়েছে। একদিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক হয়। সেখান থেকে আওয়ামী লীগকে প্রতিরোধ করতে বিএনপি, জামাত, এনসিপি কে মাঠে থাকার অনুরোধ জানানো হয়েছিল। কাউকে সন্দেহ হলে পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানানো হয়। সরকারের ডাকে সাড়া দিয়ে মাঠে মহড়া দিতে শুরু করেছে মিত্ররা। কিংস পার্টি এনসিপির পক্ষ থেকে 12 নভেম্বর সন্ধ্যায় বাংলা মোটর শাহবাগ এলাকায় মিছিল করা হয়।
অন্যদিকে জামাত, ইসলামী আন্দোলন সহ 8টি ইসলামী দল 13ই নভেম্বর রাজপথে থাকার ঘোষণা দিয়েছে। তবে বিএনপির পক্ষ থেকে এখনো তেমন কোনো ঘোষণা আসেনি। দর্শক, প্রশ্ন হলো, যে দলটির কার্যক্রম নিষিদ্ধ, সরকার একাধিক ব্যক্তি এরই মধ্যে একাধিকবার যে দলটির অস্তিত্ব নেই বলে ঘোষণা দিয়েছেন, সেই দলটির অনলাইনে ঘোষণা করা কার্যক্রমে সরকার এমন অস্বস্তি আর উদ্বেগের মধ্যে পড়ে গেল কেন? গত নভেম্বর থেকে শেখ হাসিনা দিল্লি থেকে অনলাইনে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে অডিও বার্তা দিতেন। তখন থেকে অধ্যাপক ইউনূস বিষয়টি নিয়ে আপত্তি জানিয়ে আসছেন। এমনকি ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে বিষয়টি অধ্যাপক ইউনূস তুলেছিলেন। গত কিছুদিন ধরে শেখ হাসিনার ইমেলে দেওয়া সাক্ষাৎকার পশ্চিমা ও ভারতীয় বেশ কিছু গণমাধ্যমে প্রকাশ হয়েছে। বিষয়টি নিয়ে সরকারের মধ্যে অস্বস্তি আরো বেড়েছে। বাংলাদেশের সরকারি সংবাদ সংস্থা বাসস জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এভাবে সাক্ষাৎকার দেওয়ার বিষয়টি নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আপত্তি জানিয়েছে। বুধবার ঢাকায় ভারতীয় উপ হাই কমিশনার পবন ভাদেকে পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে বাংলাদেশের পক্ষ থেকে দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক এই বার্তা দেন। ফলে বোঝাই যাচ্ছে, শেখ হাসিনা ও আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়ে সরকার অস্বস্তি দিনকে দিন বাড়ছে। সরকারের সেই অস্বস্তি আরো বাড়াচ্ছে আন্তর্জাতিক মিত্ররা। এরই মধ্যে বেশ কিছু আন্তর্জাতিক সংগঠন আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য সরকার উদ্দেশ্যে খোলা চিঠি দিয়েছে। ব্রিটিশ সাংসদরাও চিঠি দিয়েছেন। সবশেষ লন্ডনের হাউস অব কমন্সের সদস্য বব ব্ল্যাকম্যান 11 নভেম্বর সকল দলকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চেয়ে বিবৃতি দিয়েছেন। এমন পরিস্থিতি সত্ত্বেও সরকারের মিত্ররা গত 15 মাসে আওয়ামী লীগকে অসংখ্যবার বিলুপ্ত ঘোষণা করেছে। কিংস পার্টির নেতাদের মুখ থেকে বারবার শোনা গেছে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ করার ঘোষণা। কিন্তু গত কয়েকদিনে সরকারের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে আওয়ামী লীগের ঘোষণা করা কর্মসূচিকে কেন্দ্র করে আতঙ্ক ঘিরে ধরেছে সরকারকে। ঢাকায় আইন শৃঙ্খলা বাহিনীর হাজার হাজার সদস্য দিন রাত একাকার করে দায়িত্ব পালন করছেন। প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, লকডাউন কর্মসূচি ঠেকাতে আরো কঠোর হবে সরকার। ওয়াকিবহুল মহল মনে করছে, সাধারণ মানুষের মধ্যে এখন প্রশ্ন দেখা দিয়েছে, আওয়ামী লীগ তাদের গ্রহণযোগ্যতা কি পুনরুদ্ধার করে ফেলেছে? না হলে গত 16 মাসে দলটির প্রায় 50,000 নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রথম ও দ্বিতীয় সারির বহু নেতা ঘর ছাড়া। এমন পরিস্থিতিতে পড়া একটি দলের অনলাইনে ঘোষণা করা কর্মকাণ্ড নিয়ে সরকার এতটা ব্যতিব্যস্ত হয়ে উঠছে কেন? রাস্তায় পুলিশের কড়াকড়িতে মানুষের মধ্যে ভয় আরো বাড়ছে। অনেকে প্রশ্ন রাখছেন, সরকার ভয়ই কি প্রমাণ করে যে আওয়ামী লীগের কর্মসূচির অনেকটাই সফল হয়ে গেছে? অনেকে বলছেন, আওয়ামী লীগ চায় মানুষ যাতে বাইরে বের না হয়, ঘরে থাকে। এখন সরকার যদি এতটা কড়াকড়ি আরোপ করে, তাহলে মানুষের মনের মধ্যে তো সেই ভয় চলে আসছে। 13 নভেম্বর ঢাকা লকডাউনের কর্মসূচি নিয়ে সাধারণ মানুষের মধ্যেও আলোচনা এবং উৎকণ্ঠা দুই আছে। প্রশ্ন হলো, মানুষের মধ্যে এই ভয় কি 13 নভেম্বর শেষ হবে, নাকি এর রেশ থেকে যাবে? সারা দেশব্যাপী আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচি, এটা কিন্তু ব্যাপক সাড়া ফেলেছে। আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না। সারা দেশব্যাপী যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশার থেকে অনেক বেশি সফলতা অলরেডি আওয়ামী লীগ হাসিল করে ফেলেছে। তাদের যে পূর্ব নির্ধারিত কর্মসূচি ঘোষণা করা হয়েছে 13 তারিখ, সেই 13 তারিখ আসার পূর্বেই এতটা সফলতা আওয়ামী লীগ খোদ প্রত্যাশা করেছিল কিনা আমি জানি না। আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এরকম প্রত্যাশা তারা কেউ করেনি। বিশ্বাস করেন, একটা জোরালো প্রতিরোধ, পাশাপাশি বিএনপি জামায়াতের ভাড়াটে সন্ত্রাসীদের একটা ধাওয়া, আবারও বলতেছি, একটা জোরালো প্রতিরোধের পাশাপাশি একটা বিশাল আকারের ধাওয়া দিলে এই মৌলবাদী শক্তি লেজ গুটিয়ে পালাবে। কারণ বাংলাদেশের সাধারণ মানুষ আওয়ামী লীগের এই কর্মসূচিকে সমর্থন জানিয়েছে। আপনারা কি আদৌ বুঝতে পারছেন? সারা দেশের মানুষ অপেক্ষায় আছে একটা প্রেক্ষাপট, জাস্ট একটা প্রেক্ষাপট সৃষ্টি হবে, একটা সংকেত আসবে এবং একটা শুরু হবে। যেই মুহূর্তে সেই মঞ্চ আওয়ামী লীগ প্রতিষ্ঠা করতে পারবে, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশে একটা গণবিস্ফোরণ হবে। এই গণবিস্ফোরণে সারা দেশের মানুষের যে পদচারণা, এই পদচারণায় বাংলার মাটি কেঁপে উঠবে আর ধুয়ে মুছে যাবে বাংলাদেশের মাটি থেকে এই মৌলবাদী পেতাত্তা পাকিস্তানি রাজাকারের বাচ্চারা। বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হবে। বিশ্বাস হওয়ার যথেষ্ট কারণ আছে, যথেষ্ট উদাহরণ আমাদের কাছে আছে। তার আগে আমি বলতে চাই, দিনমজুর, শ্রমজীবী, বিভিন্ন পেশাজীবী, কৃষক, শ্রমিক, রিক্সা চালক, ব্যবসায়ী, ক্ষুদ্র উদ্যোক্তা, পরিবহন শ্রমিক, মালিক, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী, কর্মকর্তা সবাই ফুঁসে আছে। জাস্ট একটা ইশারার প্রয়োজন। এই ইশারা
চলে আসলেই একটা গণবিস্ফোরণ বাংলাদেশে হবে। বিশেষ করে নারীদের উপর যে খড়ক গত বছর এই জঙ্গি উত্থানের পর থেকে নেমে এসেছে এবং জামায়াত ইসলাম যেভাবে নারীদেরকে কটাক্ষ করছে, আপনারা বিশ্বাস করতে পারছেন না বাংলাদেশের প্রগতিশীল, সচেতন, মুক্ত চিন্তার নারীরা কতটা ক্ষুব্ধ হয়ে আছে। জাস্ট একটা স্ফুলিঙ্গ, সেই স্ফুলিঙ্গ থেকে দাবানলের সূত্রপাত ঘটবে। ইউনূসকে যমুনা থেকে টেনে নামাবে বাংলাদেশের মানুষ। বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় গত বছর জুলাই জঙ্গি উত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ছিল প্রচন্ড মাত্রায় বেশি, এবং তারা সামনে থেকে নেতৃত্ব দিয়ে এই ডুবন্ত প্রোগ্রামকে, এই ডুবন্ত উত্থানকে, জঙ্গি উত্থানকে তারা জাগিয়ে তুলেছিল। তৎকালীন সময় তাদেরকে ভুল বোঝানো হয়েছিল, তারা এখন বুঝতে পারছে তাদের সাথে প্রতারণা করা হয়েছে এবং তারাই এই লকডাউন কর্মসূচিকে সমর্থন জানিয়েছে। আপনারা জানেন বাংলাদেশের প্রায় 15 থেকে 20টা বিশ্ববিদ্যালয় এই লকডাউন কর্মসূচিকে স্বাগত জানিয়ে তারা তাদের সকল ধরনের শিক্ষা কার্যক্রম ক্যাম্পাসে গিয়ে উপস্থিত থেকে বন্ধ করে দিয়েছে। তারা এখন লকডাউন কর্মসূচি সফল না হওয়া পর্যন্ত অনলাইনে কার্যক্রম পরিচালনা করবে এবং তাদের যে যাতায়াত ব্যবস্থায় যে বাস থাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের, সেই বাস চলাচল বন্ধ করে দিয়েছে। এর মধ্যে আছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ইউল্যাব, ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস আমার ক্যাম্পাস, নর্থ সাউথ ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইউনিভার্সিটি, গ্রিন ইউনিভার্সিটি, সাউথ ইস্ট কানাডিয়ান, এশিয়ান ইউনিভার্সিটি সহ বাংলাদেশের প্রায় প্রথম সারির 20 থেকে 25টা বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, তারা এই লকডাউন কর্মসূচিকে স্বাগত জানিয়েছে। এই প্রাইভেটের শিক্ষার্থীরাই কিন্তু গত বছর এই জুলাই জঙ্গিদেরকে সমর্থন দিয়ে রাস্তায় নেমে সরকার পতন একটা বিশাল ভূমিকা রেখেছিল। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীরা পড়াশোনা করে, যে নারীরা পড়াশোনা করে, এরা প্রগতিশীল পরিবারের ম্যাক্সিমাম, এখানে মৌলবাদী ধর্মান্ধ পরিবারের খুব কম লোকজন থাকে। হ্যাঁ, প্রাইভেটে শিবিরের একটা বিশাল সিন্ডিকেট আছে, কিন্তু প্রগতিশীল শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি। যখন প্রতিনিয়ত এই প্রগতিশীল শিক্ষার্থীদেরকে জামাতের কাঠমোল্লারা কটাক্ষ করছে, তাদের পোশাক নিয়ে ব্যঙ্গ করছে, বিদ্রুপাত্মক মন্তব্য করছে, তখন প্রগতিশীল মুক্তমনা এই নারীরা এইসব মেনে নিতে পারছে না। এটা একবিংশ শতাব্দী, এখানে এসে নারীদেরকে যদি ঘরবন্দি করার চিন্তা ভাবনা করা হয় বাংলাদেশের মতো রাষ্ট্রে, গণতান্ত্রিক রাষ্ট্রে, সেটা বাংলাদেশের নারী জাতি কখনো মেনে নেবে না। আমি প্রথমেই বলেছি নারীরা কতটা ক্ষুব্ধ হয়ে আছে ডক্টর ইউনূস এবং জামাত এবং বিএনপির উপর, এটা আপনারা বুঝতে পারছেন না। জাস্ট একটা প্রেক্ষাপট, বাংলাদেশের সকল পর্যায়ের মানুষ একটা প্রেক্ষাপটের জন্য অপেক্ষায় আছে, তারা ফুঁসে আছে যে কোনো সময় একটা বৃহৎ বিস্ফোরণ বাংলাদেশে ঘটবে এবং এই বিস্ফোরণে ধুয়ে মুছে ধ্বংস হয়ে যাবে এই অন্তর্বর্তীকালীন সরকার নামক আগাছা। আপনারা জানেন তারা কতটা ভীত। তারা মধ্যরাতে গতকাল ধানমন্ডি, সায়েন্স ল্যাব, পল্টন, ফকিরাপুল, মতিঝিল, গুলিস্তান, এই এলাকাগুলোর আশেপাশে যতগুলো আবাসিক হোটেল আছে প্রত্যেকটা হোটেল অভিযান চালিয়েছে। তারা দেখেছে সেখানে আওয়ামী লীগের কোন নেতাকর্মী অবস্থান করছে কিনা। 13 তারিখের যে লকডাউন কর্মসূচি, সেখানে অংশ নেওয়ার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে 13 তারিখের কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য ঢাকায় ইতিমধ্যে অনেক লোকজন এসেছে। তাদেরকে গ্রেফতার করার জন্য, গণগ্রেফতার করার জন্য গতকাল সারা রাত ব্যাপী পুলিশ অভিযান চালিয়েছে। মানে কতটা ভয় পেলে এই ধরনের কর্মযজ্ঞ করতে পারে। মধ্যরাতে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে। আর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম, সে তো পাগল হয়ে গেছে, লিটারেলি সে পাগল হয়ে গেছে। তার মানসিক সমস্যা সৃষ্টি হয়েছে। আপনারা জলদি তাকে দেশের বাইরে চিকিৎসার জন্য পাঠান, অন্যথায় পাবনায় ট্রান্সফার করেন। এই লোক আর বেশ কিছুদিন থাকলে ইউনূসের পতন যতটা দেরিতে হতো তার থেকে আরো দ্রুত হবে। শুনেছি গতকাল রাতে সেনা প্রধান যমুনায় গিয়েছিল ডক্টর ইউনূসের সাথে বৈঠক করতে। দেখেন, স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার 4.5 মাস বাড়িয়ে দেওয়া হয়েছে এবং সেনাবাহিনীর 1.5 লক্ষ সৈনিক 13 তারিখ জুড়ে রাজধানী ঢাকা সহ সারা দেশের বিভিন্ন প্রান্তে অবস্থান করবে। কিন্তু আইএসপিআর এর পক্ষ থেকে, সেনাবাহিনীর আইএসপিআর এর পক্ষ থেকে যে স্টেটমেন্ট দেওয়া হয়েছিল যে সেনাবাহিনী 50% ব্যারাকে ফিরে যাচ্ছে, ওইটা কিন্তু এখন পর্যন্ত সেনাবাহিনীর পক্ষ থেকে আর উইথড্র করা হয়নি। কিংবা নতুন করে যে সেনাবাহিনীর সদস্যরা মাঠে থাকবে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে, এটাও কিন্তু নিশ্চয়তা তারা দেয়নি, অর্থাৎ সেনাপ্রধান দেয়নি। সো এখানে একটা বিশাল গুবলেট লেগে গেছে, এখানে একটা ঘাপলা লেগে গেছে এবং নিশ্চিত থাকেন সেনাবাহিনী 13 তারিখে কোনো ভূমিকায় থাকছে না। থাকলেও সেটা মৌলবাদী, জিহাদি, জামাতপন্থী যে অংশ আছে তারা অতি উৎসাহী হয়ে বিভিন্ন ধরনের কর্মযজ্ঞ চালানোর চেষ্টা করবে। বাট বাংলাদেশপন্থী, মুক্তিযুদ্ধপন্থী, এদের কেউই রাস্তায় থাকবে না, এইটুকু নিশ্চিত আপনারা থাকতে পারেন। আবারও দেশবাসীর উদ্দেশ্যে একটাই বার্তা থাকবে, আপনারা দেশ রক্ষার জন্য, মাতৃভূমির স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য 13 তারিখের কর্মসূচিকে একযোগে সফল করেন। প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ, শিক্ষার্থী ভাই বন্ধুরা, আপনারা সবাই মিলে এই দেশটাকে যেমন ভুল বুঝে প্রতারিত হয়ে জঙ্গিদের হাতে তুলে দিয়েছিলেন, ঠিক একইভাবে আপনারা আবার ভুল শুধরে এই দেশটাকে জঙ্গিদের হাত থেকে, জঙ্গিদের কবল থেকে মুক্ত করেন। আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে, আগামী প্রজন্মের জন্য একটা সুন্দর, সুখী, সমৃদ্ধশালী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আপনাদের নৈতিক দায়িত্ববোধ বলে আমি মনে করছি। আবারও বলছি, আপনারা সাবধানে থাকেন। অনেক খেলা চলতেছে, একটা ঝড় আসতেছে এবং এই ঝড়ে লন্ডভন্ড হয়ে যাবে সবাই। ভালো থাকবেন।